ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমি প্রথমে বন্ধু সবাইকে আমার নমস্কার। এখানে বন্ধুর বন্ধু সবাই, যেহেতু আমরা সবাই কবিতা লিখি এবং যারা কবিতাকে ভালোবাসে সবাইকে আমার নমস্কার। তো আমি এবার শুরু করছি আমার আজকের প্রোগ্রাম। শোনা যাচ্ছে কি? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। শোনা যাচ্ছে? আচ্ছা। তো আমি আজকে সব ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি বিশেষত যেহেতু আমি কবিতাই লিখি, তো আমি কিছু আমার কবিতা পড়ব এবং আমাদের পূর্ববর্তী কবিদেরও কিছু কবিতা পাঠ করব। আমি বিশেষত এই কবিতার জগতে আমার আসার আজ অনেক দিন হয়েছে। তো আমি যদিও শহর শিলচরের নয়, আমার জন্মস্থান চা বাগান আর বড় হয়ে ওঠা চা বাগানে। তো সেই অনুযায়ী আমার প্রকৃতির পরিবেশকে আমার ভীষণ ভীষণ ভালোবাসে এবং প্রকৃতি আমাকে এখনো টানে। প্রকৃতিকে দেখলে আমি কখনো হারিয়ে যাই, কারণ সবুজের মধ্য দিয়েই তো বেড়ে ওঠা। যদিও এখন কর্মজীবনের ব্যস্ততায় সেই কংক্রিটের শহরে বসবাস করতে হবে, এটা আমাদের প্রায় প্রত্যেকেরই জীবনে হয়ে গেছে। তো আমি প্রথমে আমার একটি কবিতা পড়ছি, যা প্রত্যেক কবিরই জীবনে ঘটে থাকে এবং কবিতা কবিকে দিয়ে লিখিয়ে নেয়। তো কবিতা ও কবির আত্মকথা। ছবিতে কবিতা, কবিতায় ছবি, ছন্দের আলপনা, একটি এক একটি জীবন কথা। অপরূপ শিল্প সুষমায় পাগল করে কবিকে, হয়তো তখন তিনি দিবারাত্র ঘুমে বিভোর। স্বপ্ন আঁকছেন শোক শোক, তখন তাকে আরো আরো প্রাণিত করে রং তুলি দিয়ে সবেগে এগিয়ে দেয় অন্ধ আলো সময়ে। মুক্ত ছাদের নিচে দাঁড়িয়ে প্রসারতাময় প্রকৃতিকে স্পর্শ করে কবি হৃদয় যেন কোনো অভিজ্ঞ রোমান্টিক গায়ক উল্লাসে আন্দোলিত হয়ে ওঠেন কবি। বহুর মাঝে কেটে ছিঁড়ে ফেলা শরীর, অবহেলিত জীবন খোঁজেন
ওই কবি একাকার একাকার হয়ে ওঠে, কাটার মতো বিধে বিধে যায় সময়। মুহূর্তের চন্দ্রালোকে আলোকিত করে সমস্ত রাত জুড়ে চাঁদের আলো, নবীন সূর্যের অনির্বাণ শিখা। অঙ্কুরিত হয় বীজ সৃষ্টি উদ্ভাসে, ধূসর বাতাসে উড়ে বেড়ায় এক একটি জীবন। এভাবে প্রত্যেকটি কবিতাই কবির নিভৃত মনোভূমিতে ক্রমে চক্রায়িত হয়ে পরিভ্রমণ করে। হ্যাঁ, শতদল বলছে আমার একটা ম্যাগাজিন আছে, তাই হ্যাঁ ম্যাগাজিন আছে আমার। ম্যাগাজিন সেই সাহিত্য এবং সংস্কৃতিকে নিয়ে, যা সৃজনী, সেই সৃজনী 2004 থেকে শুরু করে এখন অবধি চলছে। তবে গত বছর নানান অসুবিধার কারণে সেরে উঠতে পারিনি। এবারও সেই একই অবস্থা, জানি না আগামীতে করতে পারবো কি না। আর এবার তো সময়ও প্রত্যেকের কাছে দুঃসময়। সেই দুঃসময়েই আমাদের সেই অল্প আড্ডা, অল্প আনন্দ, অল্প কথাবার্তার দিকেই আমরা বা আমাদের এগিয়ে যেতে হবে দুঃসময়কে কাটিয়ে। হ্যাঁ হ্যাঁ সুশান্ত দা, ধন্যবাদ। তো আসলে আমি কথা বেশি বলতে পারি না, তো অভ্যাসও নেই, তাও সামান্য কথা বলতে হয়। তো বিশেষত যেহেতু আমি সবসময় কবিতা লিখি, তো কবিতা নিয়েই আমার বেশি কথা। যদিও গল্প দু একটা হয়তো লিখেছি বা লিখি কখনো কখনো, তা এখনো বই করিনি। কবিতার 2-3টি বই করেছিলাম এবং সেই আমার নিজের প্রকাশনীর মাধ্যমে একসময় আমি নিজেও সেই প্রেসের কাজ করতাম। সেই সুবাদে বা হয়তোবা বলতে পারেন যে সেই প্রেসের কাছ থেকেই আমার এই যে নিজস্ব যে ভাবনা অনুভূতি, যে প্রায় সময় আমি অনেকের এই লেখা কম্পোজ করি, করি, তো আমার নিজেরগুলাও আমি কিছু কি গুছাতে পারি। সেই গুছানোর থেকেই হয়তো আমি অনেক সময় যখন পাই তখন বসে বসে এই কম্পোজ করে নিই। আর সেই মাধ্যমেই আমার যে 2-3টি বই, ওইগুলা এখনো কোনো প্রকাশনী থেকে বের করে কি করা যায়। তো আসলে হ্যাঁ, পিভি চক্রবর্তী বলছেন সবাই দেখছি। আচ্ছা, ধন্যবাদ। তো কবিতা নিয়ে আমি আরেকটু বলতে চাই। যখন আমার সেই আমি শৈশব থেকেই, শৈশব না মানে কৈশোর শৈশবে তো আর কেউ লিখতে পারে না, হয়তো বা ভাবনা চিন্তা থাকে কিন্তু প্রকাশ করা তো আর হয় না। তো কৈশোর বলুন বা যৌবন বলুন, তো লিখতাম। তো সে সময় লিখার কোনো প্রকাশ হবে কি না
বা প্রকাশিত হবে তা সে ভাবনাই ছিল না। ক্রমে ক্রমে যখন অনেক দিন এগিয়ে গেল এবং যেহেতু আমি একটা কি বলবো গ্রাম্য পরিবেশ, হ্যাঁ, তার মধ্যে চা বাগান চা বাগান এই হ্যালো, আসলে একটা ফোন ডিস্টার্ব করেছিল। ঠিক আছে, তো এই কি বলছিলাম, এই ফোনটা এসে ডিস্টার্ব করে নিল। যাই হোক, তো আমি প্রথমে এখানে শিলচরে এসে আমি প্রথমত যেসব কবিদের সান্নিধ্য পেয়েছিলাম, তো এবং তাদের ছত্রছায়াই বলতে পারি, ছত্রছায়ায় এবং তাদের ভালোবাসায় হয়তো আজ যতটা আসতে পেরেছি পথ, তা তাদেরই আশীর্বাদ বলতে পারি। তো আমি যখন প্রথম শিলচরে এসছিলাম, তো কবিতা নিয়ে ভাবছিলাম, ভাবনা চিন্তা, তখন আমি প্রথম এই দৈনিক প্রান্তজ্যোতি, আপনারা অনেকেই জানেন, অনেকেই কালারদাকে চিনতেন, অনেকে ওনার সঙ্গে পরিচয় আছে। তো সেখানে আমি পড়াশোনার মাধ্যমেও আমার যেহেতু একটা নেশা ছিল, তো সেখানে আমি কিছুদিনের জন্য কাজ করছিলাম। তো সেখানে আমার অনেকের সাথেই পরিচয় হয়েছিল এবং বিশেষত আমাদের এই বরাক উপত্যকার আজকে যারা প্রয়াত কবি আমাদের, ওদের সাথে আমার এখনো মনে আছে কবি বিমল চৌধুরী। আমি তখন অনেক ছোট, তো একদিন হয়তো উনি কালারদার এখানে গিয়েছেন এবং দাদা খুবই আমাকে ভালোবাসতেন, ছোটো বোন বা মেয়ে বলতে পারেন মতোই দেখতেন। উনিও অনেকের সাথে পরিচয় করে দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে আমাদের ছবিগুপ্তার মাধ্যমেও সবার সাথে পরিচয় হয়েছে। তো সেই সময় আমার প্রথমেই পরিচয় হয়েছিল সেই শক্তিপদ ব্রহ্মচারী, করুণা রঞ্জন ভট্টাচার্য, বিমল চৌধুরী বা আরও অনেকেই। তো এবং ওনাদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি আমি। তো আমি যদিও আমার পড়ার ইচ্ছা ছিল কবি বিমল চৌধুরীর কবিতা, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি অন্য যাদের ওদের দু একটি কবিতা আমি পাঠ করছি। আর তারপর কবি অনুরূপা বিশ্বাস, তো আমি ওদেরকে শ্রদ্ধা জানিয়েই আমি বলছি যে ওদের কবিতা আমি পাঠ করছি, তারপর আমার কিছু কবিতা পাঠ করব। কবি অনুরূপা বিশ্বাসের কবিতা পরশ পাথর খোঁজা। পরশ পাথর খোঁজা, তোমার মনোরথীর চূড়ায় উঠছে কেমন ধ্বজা, আমার কেবল পরশ পাথর খোঁজা। খেপার মতো সারাটি দিনমান ওই রূপলি নদীর ধারে বসেছিলাম রাতে। জোছনা গলে পড়ছিল আহ্লাদে, প্রদীপ নেভা শান্ত জনপদে। জারুল গাছের পাতার ঘরে রাত জাগায় এক পাখি, ভোর হয়েছে ভেবে উঠল ডাকি। দেখল চেয়ে রাজ্যে অনেক বাকি, রাতের আকাশ মগ্ন ছিল লগ্ন অভিসারে।
পরাণ সখা ডাক দিয়ে যায় তারে, ঝড় বাদলে ভগ্ন দুয়ার ধরে। জেগেই ছিল এক কোণেতে ধ্যানে সুখ তারা, আনমনায়ে পথিক আত্মহারা। আত্মহাহাকার হাহারবে কেবল বাতাস খুঁজে ফিরে, অনেক চেনা স্নিগ্ধ সুরভিতে আমার যেমন কেবল ঘুরে ফিরে ক্ষেপার মতো পরশ পাথর খোঁজা সারাটি দিনমান। কবি অনুরূপা বিশ্বাস। ওনাকেও আমি অনেক দিন পেয়েছিলাম। ওনার ভালোবাসা পেয়েছিলাম। অনেক সময় কবিতা সাহিত্যের আসরে ওদের সাথেই আমার সেই সাহিত্য জগতের পরিচিতি বলতে পারবো। কারণ শেকড়কে আমরা যদি না জানি, শেকড়কে যদি সম্মান না করি, তাহলে আমার মনে হয় আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, কুন্তলাদি ধন্যবাদ। আমি এমন কিছু আলোচনা করতে পারি না, আলোচক নই। কুন্তলাদি, তোমরা তো খুবই ভালো আলোচনা করো, লিখো, ধন্যবাদ। তো আমি এবার কবি শক্তিপদ ব্রহ্মচারীর একটি কবিতা পড়ছি। শক্তিপদ ব্রহ্মচারী, একটি কথা আমার খুব মনে হচ্ছে, আমি তখন খুবই ছোট, অর্থাৎ আমি প্রথমেই শিলচরে এসেছিলাম। তো একদিন আমি সেই সুযোগে ছবিদির বাসাতে গিয়েছি। তো ছবিদির পুরনো বাড়িতে এখানে অনেকেই গিয়েছেন। তো ছবিদির বাড়ির সামনে দুটো এই ব্রাঞ্চের মতো এই পিলার ছিল। ওখানে কবি শক্তিপদ ব্রহ্মচারী, করুণারঞ্জন ভট্টাচার্য, অশোক বর্মা, ওরা সবাই বসেছিলেন। হয়তো ওই দিন কোনো একটা সাহিত্যের আসর ছিল। তো দাদা ঢং করে বলছিলেন যে, তুমি কি আমাদের দাদা বলছো? তুমি কি আমাদের বোন না নাতনি? তো একথাটা আমার প্রায়ই মনে হয়। তিনি খুব রসিক ছিলেন। তো যাই হোক, কবিতার ক্ষেত্রেও অনেক উৎসাহ পেয়েছি ওনার কাছ থেকে। তো ওনারই একটি কবিতা পড়ছি। কবি শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা। যা লিখি সহজে লিখি, যা লিখি সহজে লিখি, যা লিখি না তার কণা কণা মনের আকাশে ঘুরে চেতনায় অবচেতনায়। বিষণ্ণ সন্ধ্যায় ভাবি শব্দ নিয়ে আত্মপ্রতারণা। সে কি তবে অন্য কোনো সামাজিক দায় আমার বহনযোগ্য? ভাষাবহ বৃত্তের সীমানা বচনে প্রসিদ্ধ হলে পোষ্ট হবে বেদনার দানা। আমার সহজ শব্দে যদি তুমি বর্ষা হয়ে থাকো, বাক প্রতিমার নিচে মেধার মুখোশ ছিন্ন করে আমার কাঙাল মুখ শুধু ভালোবাসা দিয়ে ঢাকো। শুধু ভালোবাসা, যা কিছু না বলো ইতরে, মিষ্টান্ন তোমার ভোগ্য, সঙ্গে আছি সুখে দুঃখে। আজ উৎসবের দিন, এসো মুখে রাখি এই মুখে।
বাহ, সুশান্তদা বলছেন আজ তো শুরু করলে কবিতা পাঠ ও আলোচনা, একদিন ঠিক দেখবে খুব সুন্দর আলোচনা করতে হবে। ধন্যবাদ সুশান্তদা, আশীর্বাদ থাকে যেন। এবার আমি কবি করুণারঞ্জন ভট্টাচার্যের একটি কবিতা পড়ব। ওনার সাথেও আমার খুবই হৃদ্যতা ছিল। বাহ, তো ওনার ওনার বাসাতেও অনেক দিন আমি গিয়েছি। তো তিনিও একইভাবেই উৎসাহ দিতেন। মধ্যে কথা আমি প্রত্যেকের কাছ থেকেই উৎসাহ পেয়েছি, এটা আমি বলতে পারি। তো আবার ওনার কিন্তু রবীন্দ্রনাথের প্রতি খুব প্রীতি ছিল। উনি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা গল্প কথা আলোচনা করতেন যখনই যেতাম। তো এবং সেই রবীন্দ্রনাথের আমার এখনো মনে আছে রবীন্দ্রনাথের ঐক্যতান কবিতা, সেই ঐক্যতান কবিতা উনি খুব ভালোবাসতেন। তো এবং হয়তো এখন আমাদের বা আমি নিজে বলতে পারি আমাদেরও এতটুক মুখস্থ নেই। তিনি আমাকে দু একদিন সেই কবিতা বলে শুনিয়েছেন এবং বলতেন এটা পড়বে। যাই হোক, সেই কবিকে শ্রদ্ধা জানিয়ে কবিতা, তো কবি সেই কি বলে করুণারঞ্জন ভট্টাচার্যের আমি এমন একটি কবিতাকে আজ বেছে নিলাম যে কবিতাটি সেই আমাদের শিলচরের একটি ঐতিহ্যের সঙ্গে যুক্ত, অর্থাৎ শিলচরের সেই ঐতিহ্যবাহী একটি বাড়িকে নিয়েই উনার কবিতা। তো এবং সেই বাড়ির আজকে ভগ্নদশা এবং সেই বাড়ির সম্মুখভাগে এখন ফ্ল্যাট উঠছে। আমি গতদিন ওই দিক দিয়ে আসছিলাম, তখন আমি দেখলাম। তো যাই হোক, এসব পরিবেশ তো হয়তো অনেকেই দেখেছেন, সেই শান্ত পরিবেশ, কিন্তু সম্পূর্ণ শিলচরের সেই প্রাকৃতিক পরিবেশ আমার দেখা হয়ে ওঠেনি। তো যতটুকু দেখেছি ততটুকু। তো কবি করুণারঞ্জন ভট্টাচার্যের একটি কবিতা, সেই ঐতিহ্য, অর্থাৎ সবাই ভাবছেন যে সেই ঐতিহ্যটা কি বা ঐতিহ্য কি। যাই হোক, তো এবার বলে ফেলি, সেই ঐতিহ্য হচ্ছে সেই শিলচরের চন্দবাড়ি। কবি কোটেশনের মধ্যে দিয়েছেন যে শিলচরের বিখ্যাত চন্দবাড়ির ফটকের গাছটি বাড়িটি বিক্রয় হয়ে গেলে পর কেটে ফেলেন নতুন মালিক। লেখাটি এই ব্যথার চিহ্ন। অপূর্ব চন্দ, আমি একটু পরে কথা কই। হ্যাঁ, তো আসলে একটু ফোন ডিস্টার্ব করে নিয়েছে। তো সেই অপূর্বচন্দ, অশোকচন্দ, অরুণচন্দ, অনিলচন্দ প্রমুখদের পিতা জননায়ক কামিনী কুমার চন্দের নির্মিত এই বাড়ি। তো সেই চন্দবাড়ির অনেক ইতিহাস আছে, স্বাধীনতা সংগ্রামে ও ওদের অনেক ভূমিকা আছে। তো সেই চন্দবাড়িকে নিয়েই করুণারঞ্জন ভট্টাচার্যের একটি কবিতা, চন্দবাড়ি। এই বৃক্ষই যে সাক্ষ্য ছিল, কুঠারে কর্তৃত্ব হয়ে সব হয়ে গেছে।
চেয়ে থাকলেই এই বৃক্ষ স্মৃতির দরজা খুলত। এই বৃক্ষ ফেলতো যে পাতা ফুল দেখতাম, স্মৃতিও পাল্লা দিয়ে ছড়াতো ছড়াতো রং বেরং। নানা জাতীয় পুরুষদের এই বৃক্ষ দেখেছি এই বাড়িতে। উজ্জ্বল প্রচ্ছদ ছিল এই বৃক্ষ এই বাড়ির মলাটে। পাতার ঝালরে বাতাস যেখানে হাসতো ঝাড়তো ফুলের পরাগ সকাল দুপুর। বিকেলে আর শহর ঘুমোলে রাত্রির নির্বাক অসীমে বৃক্ষের বোধ আছে কি স্মৃতির রোমন্থনে? স্মৃতির কি রোমন্থনে বৃক্ষ দেখত বসত কি ঘাসের সবুজ লনে? হাঁটেন বিপিন পাল, গান্ধী, জওহরলাল, শরৎ চাটুর্যে গুড়গুড়ি হাতে বারান্দায় দেখছেন চেয়ে দূরে বড়াইল পাহাড়কে। বৃক্ষ সব হয়ে গেছে, বোধ থাকলে তার চৈতন্য স্মৃতি হিম হয়ে গেছে। আর দেখবে না, আর পাতা ফুল ফেলবে না। ছিটকিরি বদ্ধ আলমারি ইতিহাস হলো সময় পার্বতী তোমার আঁচলে বাঁধলে যে আলমারির চাবিটি প্রয়োজনে খুলতে এগিয়ে দেবে তো দেবে কি? তো এভাবে ইতিহাস অনেক স্মৃতিকথায় কবিদের ভীষণ ভীষণভাবে নাড়া দেয়। সেই থেকেই এই কবিতার সৃষ্টি। হ্যাঁ দিদি, তো এখন কি আমার কবিতা পড়ব না আরো কিছু সেই কবিদের কবিতা? আমাদের কি বলবো, প্রাক্তন কবি, আমাদের গুরুজন বা আমাদের যে, আচ্ছা এবার আমি আরেকজনের কবিতা পড়ছি, যিনি আমাদের সব সময় বিশেষ করে ছোটদের খুবই উৎসাহ দিতেন এবং সেই উৎসাহ আমরা অনেকেই পেয়েছি, শতদলও পেয়েছি। তো উনি হচ্ছেন সেই আমাদের ছবিদি। লিটল ম্যাগ লিটারারি ক্লাব ছিল, সেই ক্লাবে উনি সৃষ্টি করেছিলেন বলে। আর ওনার কবিতাপত্র ছিল মা নিষাদও। সেই মা নিষাদতে অনেকেই কবিতা লিখেছেন। সে সময় এইখানে বা ওনার বাড়িতে যে কবিতার আসর বসতো, এখানে অনেক কবিরই সমাগম হতো। দীপ্তিদিকেও আমি হয়তো ছবিদির বাড়িতেই প্রথম আমার দীপ্তিদির সাথে পরিচয় হয়েছিল, ঝুমুরদির ওদের সাথে। যাই হোক, আমি ছবিদিরও একটা কবিতা পড়ছি, তারপর আমার কবিতা পড়ব। ছবিদির সান্নিধ্যে আমি অনেক দিন ছিলাম, এমনকি ছবিদির আমি বাড়িতে ভাড়াটে হিসাবেও অনেক দিন ছিলাম, যদিও নামে মাত্র ভাড়াটে, কিন্তু তিনি আপন করেই ভাবতেন। যাই হোক, সে অনেক স্মৃতি, অনেক কথা। মা নিষাদে এবং সেই লিটল ম্যাগ লিটারারি ক্লাবের সেই এক বছর আমি সম্পাদিকার কাজও করেছিলাম। সে বছর মা নিষাদ পত্রিকা প্রকাশ হয়েছিল,
আমার এখনো মনে আছে সেই বছর সেই সম্পাদিকার কাজ করার অনেক পরে যখন আমি ওনার বাড়ি থেকে আমার সুবিধার্থে অন্য জায়গায় আমি যাই, তখন আমার সেই সৃজনী পত্রিকার সূচনা হয়েছিল। তো সেই সৃজনী পত্রিকার 2 বছর যাবার পর হয়তো সম্ভবত 2006 সাল, শতদলে মনে আছে কি না, সে সময় একটি প্রোগ্রামে একসাথে আমরা 4-5টি সেই পত্রিকা বের হয়েছিল। সেটা সম্ভবত পুজো সংখ্যা। সেখানে মানিসা ছিল বর্ণিকথা দিলীপনাথের, সেখানে ছিল শতদলের বন্ধু পত্রিকা, আমার সৃজনী পত্রিকা এবং আরও একটি পত্রিকা। যাই হোক, সেই অনুষ্ঠানটা খুব ভালো হয়ে এইভাবে সে সময় একটা পত্রিকার প্রকাশ বা সাহিত্যের আড্ডায় বেশ একটা আমার মনে হয় খুব আনন্দ ছিল। কিন্তু এখন যা হয়তো আমরা সেই আনন্দ পাই, কিন্তু ততটুক গভীরে গ্রহণ করার মতো কখনো কখনো হয়ে ওঠে না, আবার কখনো কখনো হয়ে ওঠে। ফোন ভীষণ ডিস্টার্ব হচ্ছে। তো যারা আমরা সাহিত্যকে ভালোবাসি, কবিতাকে ভালোবাসি, গল্পকে ভালোবাসি, আমরা সবাই সেই সাহিত্য, গল্প, কবিতার আড্ডাকে গ্রহণ করতে পারি, এটাই বলতে পারি। যাই হোক, ছবিটির একটি কবিতা পড়ছি। হ্যাঁ, শব্দাব্দ। শূন্য ভাড়ার পুরে শব্দ শূন্যে উড়ে, চাঁদ ধরার ছড়ার মতো শব্দ ধরার গাঁথা, বেলুনের ফুলের মতো বাঁশের ওপর ঘোরে, শূন্যে বাতাস দুলে শব্দ হৃদয় ঠেলে, কোকিল ডাকা ভোরের মতো মনের প্রাচীর দুলে, ভেজা মাটির গন্ধ যেন মনের মধু বলে, বুকের শব্দের মেলা, ফুলের গন্ধে ফেলা, প্রথম প্রেমের লাজুক আবির মনে মনে মাখা, যখন তখন খুশির দোলা সঙ্গোপনে ঢাকা, আকাশ অন্তর্বিহীন গর্ভে শব্দলি, মাটির বুকে ঘাসের মতো মনের সবুজ কাঁপে, সৃষ্টি শোকে আকাশ মাটি শব্দ সুধা ব্যাপে। হ্যাঁ, শতদল বলছে তোমার কবিতা শোনাও। এখন আমার কবিতাই শোনাবো। আমি আমাদের সেই যারা অতীত হয়েছেন তাদের কবিতা বললাম। আর সময় কতক্ষণ আমি ঠিক জানি না, তবে সময় হলে বলবে। আমার কবিতা, এখন আমার কবিতাই শোনাচ্ছি। প্রথম যে কবিতা পড়ছি সেটা কিন্তু আমার সেই শৈশবকে ঘিরে, আর সেই শৈশব এখনো কিন্তু কি বলবো জীবন্ত। অথচ তেমাথার মোড়ে দাঁড়িয়ে থাকা বিশাল বাহু প্রসারিত বটগাছটি রহস্যে আবৃত। গাছটির পাশ দিয়ে সকাল সন্ধ্যা যাওয়া যেন প্রায় নিষিদ্ধ, বিশেষত বাচ্চাদের। কেউ একজন বলেছিল ওই গাছের শরীর বেয়ে নেমে আসা ঝুড়িতে ভোরের আবছায়া আলো এক বৃদ্ধ বসে থাকে। উনি নাকি ব্রহ্মদত্ত। রাস্তা জুড়ে সে সময়
অন্য এক নীরবতা বয়ে যায়, যেন গা শিনশিন করে ভোর সন্ধ্যা হাওয়ায়। অথচ ঝুড়িপটের পাশ জুড়ে বয়ে চলেছে গ্রাম্য ছড়া, আমার শেকড় ছড়ানো শৈশব কৈশোর। এই এই সত্যি আমরা যখন ছোট ছিলাম বা এখনও, এখন তো বড় মানে অনেকেই হলো, তো যাই হোক, এখনও কিন্তু সেই গাছটি কিন্তু আছে আশ্চর্যজনকভাবে এখানে। এবং এর পাশ দিয়েই কিন্তু আমার যে মূল বাড়ি, সেই বাড়িতে যাওয়া হয়। যদিও সেই পুরাতন গাছটি একবার ঝড়ে ভেঙে গিয়েছিল এবং এখন নতুনভাবে পাতা গজিয়ে সে তার আগের সেই রূপ নিয়েছে। কিন্তু একটা আমার এখন পর্যন্তই আশ্চর্য লাগে যে অনেকের কাছ থেকে এই কথাটা শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমার খুব ইচ্ছে ছিল স্বচক্ষে দেখার, কিন্তু আজ পর্যন্ত দেখিনি। ইভেন এখনও আমি অনেক দিন রাত 7টা বা 8টা 9টায় আমি যখন, কারণ গাছটি আমাদের ঠিক বাড়ির গেটের সামনে, তো যাই, কিন্তু কখনো কোনো কিছুই দেখতে পেলাম না। এটাই আমার আশ্চর্য লাগে। যাই হোক, আমার আরেকটি কবিতা সেই অতীতকে জড়িয়ে, হয়তো আমাদের এবার কতটুক সেই দুঃসময়ে হবে জানি না, সেই রথযাত্রা, সেই রথযাত্রাকে নিয়েও কিন্তু শৈশবের অনেক স্মৃতি অনেকেরই আছে, আর সেইভাবেই আমারও সেই স্মৃতি। আর যে স্মৃতিটা ছিল শুধু গ্রাম্য পরিবেশ নয়, যা চা বাগানের পরিবেশে। তো সেইভাবেই আমাদের বাড়ির সামনে সেই বাগানের দুর্গামণ্ডপ, এবং সেখানে প্রতি বৎসর পূজা হয়, প্রতি বৎসর রথযাত্রা হয়, রথের মেলা বসে, বা যা কিছু পূজা পার্বণ সব কিছুই হয়। তো শৈশব থেকে ওইসব দেখে আসা, তো সেই স্মৃতি অনেক সময় একাত্মতায় হয়তো আমাকে উচকে। যাই হোক, অতীত জড়িয়ে আশৈশব কৈশোর উন্মাদনা ছড়িয়ে, আজও যেন সমস্ত শরীর জুড়ে রথের সাজসজ্জা পূর্ণতার সাথে দুর্গা মায়ের কাঠামোতে কাঠিগাতা, রথযাত্রা শেষে ধীরে ধীরে খড় নাড়া, কাদামাটি দিয়ে মার সঙ্গে তার পরিবারের আদল গড়ে তোলা, শিল্পী গণক ঠাকুরের কারুকাজ, কাদামাটি লেপা, গন্ধ মন ফুলানো, দর্শক আমরা সঙ্গী সাথী, সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা, কখন পূর্ণ সাজে সেজে উঠবেন মা, অপেক্ষার বাঁধ ভাঙা ধৈর্যের, কখন মণ্ডপে বসানো হবে কাঠামো, হারিয়ে যাওয়া ওইসব স্মৃতি উন্মাদনা আজও নীরবতায় কড়া নাড়ে মন গভীরের বদ্ধ জানালায়। আচ্ছা, শতদূর বলছি, বন্ধুকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে সময় কি শেষ হলো? সময় শেষ হয়ে গেছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। শেষ হলে শেষ করে নেব নাকি, না আরেকটা পড়ব, কিছু বুঝতে পারছি না। যদি কেউ একটু বলো যে সময় আর কি পড়ব আমি। কবিতা, আমার কবিতা পড়ব? ফিনিশ।
ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না কি করব কি না। আচ্ছা, তো আমি এবার একটু অন্য ধরনের কবিতা পড়ছি। সে কবিতা আসলে আমার সেই ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। আমি 2018 সনে গিয়েছিলাম দক্ষিণে। তো সেখানে আমি সেখানের ভাষাভাষী লোকজনদের সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠেছিল। সেটা আমার হয়তো চাকরি জীবনের সুবাদেই। তো সেখানে আমি যখন গেলাম, তখন তাদের সেই এখানে যে ওরা এসছিল সেই সখ্যতা অনুযায়ী ওরা কিন্তু ভীষণ ভীষণ আমাকে মানে কি বলবো, আদর করছে। ওদের সাথে আমার প্রথম পরিচয়। ওদেরকে আমি চিনি জানি কিছুই ছিল না, কিন্তু ওরা যে আমাকে এভাবে আপন করে নিয়েছিল এটা আমি জানি না। এবং ওদের সাথে করে আমাকে সম্পূর্ণ সেই সাউথ ঘুরিয়ে দেখিয়েছিল, যে ওখানের যত সব মন্দির বা দর্শনীয় জায়গা। তো একদিন ওইভাবে আমরা গিয়েছিলাম অমরাবতীতে। সেই অমরাবতীর তীরে গিয়ে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ওখানেই রাত্রি যাপন করতে হয়েছিল। তো সেই সময়ে আমার সেই গাড়িতে বসে বসে শুয়ে শুয়ে মনে হচ্ছিল যা দৃশ্য আর কি, অমরাবতীর তীরে। পশ্চিম গগনে ঝলমলে দিনের শেষ হাসিতে সন্ধ্যা নামে অমরাবতীর তীরে। সেখানে দেবদেবীর রাজ্যপাট মোড়ানো কেয়া গাছ। বাস থামে, রাত যাপন করতে হবে অমরাবতীর তীরে। কোনো একজন বলল, ম্যাডাম নেমে আসুন, আজ এখানেই আমরা থাকব, ফ্রেশ হয়ে পড়ুন। ঝাঁচকচকে প্রাঙ্গণ, যে যেখানে পারছে শুয়ে পড়ছে চাদর অথবা মাদুর বিছিয়ে। খোলা জানালার পাশে শরীর এলিয়ে যত দূর চোখ যায় শুকনো বালিচর। ঘাসের পদবী অন্ধকার শিরায় ছল ছলানো সুর। দক্ষিণা বাতাসে গা শীতল অবসাদগ্রস্ত। বেলা শেষের স্বপ্নপুরী কবি কবিতার কাছে অমরাবতীর তীর। শরীর এলিয়ে কল্পনা ছড়ায় রাতের গভীরে। পা বাড়িয়ে হাঁটি সাদা বালু চড়ে। ক্যাবনের মাঝে শিকড় বীজের সন্ধানে এগিয়ে চলি দেবতাদের রাজ্যপাটে। রাত গভীর, ভোরের অপেক্ষা বাতাসের পাল। আশ্রয় খুঁজে পাথর বাঁধা অমরাবতীর ঘাটে। সেখানের আরেকটি স্মৃতিতে কবিতা আমি, সেটা ছিল কি বলে, অন্ধ্রপ্রদেশ। সেই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম। সেই শ্রীকাকুলামে ওরা কিন্তু ওদের একজনের বাড়িতে আমাকে রেখেছিল। হ্যাঁ, ওরা আমাকে সেই হোটেলে বা কোথাও থাকতে দেয়নি, বলেছিল ম্যাডাম আপনি আমাদের বাড়িতেই থাকবে। এবং সেই বাড়িতে থাকা মানে কিন্তু আমি ভাবতেই পারিনি যে সেই পরিবেশ আমাকে ঠিক আমরা আমাদের যে পরিবেশে থাকি সেই পরিবেশেই আমি পেয়েছিলাম। এমনকি আমরা অনেক সময় শুনি যে ওদের খাবারগুলা আমাদের ভালো লাগে না, কেননা ওরা ভাত কম খায়। তো সেই ইডলি ধোসা এগুলা, কিন্তু ওখানে কিন্তু আমি নিজের ঘরের মতো ভাত ডাল মাছ ডিম ওগুলা খেয়েছি। যাই হোক, তো সন্ধ্যাবেলা এই পরদিন সন্ধ্যাবেলা ওদের পাশেই একটা সমুদ্র তীর। তো
তো এখানে যদিও এমন কিছু কিন্তু নেই, তবুও আশপাশের যেমন পাড়া প্রতিবেশীরা যেভাবে ঘুরতে যায় কোথাও, সেইভাবে ওখানে যায়। তো ওখানে আমরা ওর বাড়ি থেকে প্রায় মাইলেক দূর, কিন্তু আমরা হেঁটে গিয়েছিলাম, এটা এক আনন্দ। আর রাস্তার পাশে পাশে তাল গাছ, তো তালরসে মাদকতা। দক্ষিণের হাওয়া পাল তুলে গভীর নিবিড় বনে গা শিরশির, ক্যাবন আর তেঁতুল বনের মাঝে নিয়নের আলো সকিট, রঙিন মাথা দুলিয়ে নক্ষত্র বিথির সাথে কথা বলে হেঁটে যাওয়া চাঁদ, শুষ্ক হাওয়া, ঘাম ঝোড়া দিন, শীতল পানীয় স্পর্শে সুখ সুখী মন। অশ্বত্থের নিচে দক্ষিণা বাতাস, কাঁজু বনের ফাঁকে ঝলমলে হাসি, কখন আম্বন পেয়ারা বনে পাখির রকমারি সুর, বিহব্বল মন খুঁজে প্রশান্তির গভীর তালরসে মাদকতা। সেখানের সেই স্মৃতিতে আরেকটি কবিতা পড়ব। রাত্রির সাগরে। পৃথিবীর ধুলো মাটিতে নিঃশ্বাস ফেলে আকাঙ্ক্ষার ঢেউ, চমৎকার সমুদ্র ঢেউ, ক্ষমতা বেদনার উল্লাসে আছড়ে পড়ে নিশীথ রাতে ঝড়ের হাওয়া বিদ্রোহ, অন্ধকার আকাশের বুকে, হৃদয়ের আবেগ আবেশ অগাধ দেখা, কালো রেখা আঁকে অধীর কৌতূহলে, জলে ওঠে ও চলে যায় উত্তর পশ্চিমে, রাত্রি সাগরে আলোর জোছনা মাখে। অনেক কবিতা হলো। এখন আমি বর্তমান সময়কে নিয়ে, আমাদের যে দুঃসময় চলছে সেই সময়কে নিয়ে একটি কবিতা পড়ব, ও সেই সময়ের, সে ঠিক কবিতাও নয়, গদ্য নয়, কিছু কথা বলতে পারো আমি পড়ছি। এখন যে দুঃসময় চলছে, কেউ বলছে পৃথিবীর দুঃসময়, পৃথিবী অসুস্থ, কেউ বলছে করোনাকাল, কি বলবো, কিছুই ঠিক যেন বলার হচ্ছে না, কি হবে কেউই জানছে না। তো সেই দুঃসময়ের শুরুয়াত হয়েছিল কিন্তু সেই আমাদের এদিকে মার্চ থেকে। যাই হোক, তো সেই শুরুয়াতের ঠিক পরপর আমার একটি লেখা। সে সময় ছিল বসন্ত পূর্ণিমা। ইতিহাস হবে বসন্ত। বসন্ত পূর্ণিমা রাতেও যেন চারদিক অন্ধকার, বাইরে ভারী কণ্ঠস্বর, ঘরময় স্তব্ধতা, গুমড়ে মুখ, নির্জনতায় টিকটিক ঘড়ির আওয়াজ, ভাবনার ঘোরে গোমট। এ জীবন যেন ভীষণ ফাঁকা, অনাগত আতঙ্ক। টিভির পর্দায় অহরহ মৃত্যুর খবর, কারো জীবনে যেন স্বপ্ন নেই, মায়াময় পৃথিবীতে শুধু ব্যর্থতা। অকস্মাৎ বিশ্বজুড়ে এ বিপর্যয়, সবাই একে অন্যকে প্রশ্ন করে, খুঁজে পাওয়া যায় না উত্তর। জীবন আর যৌবনের প্রহরগুলো নাড়া দিয়ে যায় ভাবনার উজ্জ্বল আকাশের নিচে। পৃথিবীর বুকে কেউ কারো সাথে কোনো বিরোধ নেই, তবু জীবনের প্রতি মুহূর্তের স্পর্ধা অন্তহীন হয়ে চলেছে। আজ আত্মবিলাপেই প্রতিষ্ঠিত হতে চলেছে
প্রতিটি মানুষের অধিকৃত মৃত্যু পরশ যেন ঊর্ধ্বমুখী বলে চলেছে নিরন্তর পরিণামের কথা। প্রচ্ছন্ন বিদ্রূপের অস্পৃশ্য ব্যঙ্গমায় ঘিরে আছে মৃত্যুর কল্পকথা, অন্তরের অস্তিত্বে পরিচয়। নির্বিকার, নির্বিরোধ, অনাগত ভাইরাস আতঙ্ক। অবশ্য নিশার প্রহর শেষে উন্মাদনার হবে বিলয়। আজ বসন্ত প্রহরে দাম্ভিক পরুষের ধ্বনিময় বিশ্লেষণে বিস্মৃত মৃত জীবনের স্বাদ সঞ্চয়ে প্রতিটি নরনারী যেন একাকিনী, দীর্ঘ ব্যবধানে, প্রহর গুণে, বসন্ত বিশ্লেষণে। তোমার বিষাক্ত নিঃশ্বাসে যেন ক্ষতি না হয় আমার এই অবাস্তব কথার বাস্তব ভাবাবেগ। বিশ্বজুড়ে প্রতীক্ষার ছায়াচ্ছন্ন নীড় যেন কেঁপে উঠছে বসন্তের অকাল বাতাসে। আলোতেও যেন বিষণ্ণতার ছাপ। বাঁচার তাগিদে দগ্ধ পথ ঘাট, শুষ্ক মাঠ, শুধু জেগে আছে, শুধু ক্ষত গভীর ব্যথা নিয়ে। তারই মাঝে প্রদূষণে, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে, লকডাউনের সফলতা। গাছের রঙিন পাতার বাহারে ফুলের জলসা আর কোকিলের সুরে পৃথিবীতে শীতল মাটি, নতুন ফসলের স্বপ্ন বিভোর। জীবনবোধের দীর্ঘ ব্যবধান, একাকী নিশা যাপ, আত্মবিশ্লেষণী উদ্গ্রীব, নতুন ভোরের আশা। অথচ অদৃশ্য ভাইরাস আতঙ্ক, হৃদয় নিংড়ে রক্তকম্প, আর এই কম্পনের দুর্দিনেও প্রয়োজন সব বিরোধ, কর্কশতা ভুলে বুধির রক্ত সঞ্চালন। তাই তো মধ্যরাতের নির্জনতা বসন্তের হাজারো পাতা ছোড়ার মতো নিঃশ্বাস ছড়ে বিষণ্ণ দিনের কথা কাহিনীতে। নির্জনতায় এক একটি কবিতা লিখি, উদার নীল আকাশের বুক ভরে যাওয়া একদল বকের নিঃসন্ধানের মতো, কিংবা রাতের আকাশে অসংখ্য নক্ষত্র আশ্রয়ের কথা লিপি। এরই মাঝে যেন শুনতে পায় অবোধ মানুষের বোধজ্ঞানে জাগে ওঠার গান, একটি ফুলের মন্ত্রপাঠে, সাপদের আক্রমণে অদৃশ্য শঙ্কার নির্বিঘ্ন মুক্তিমন্ত্র, নির্জন একাকিত্ব। শুধু উচ্চারণে শরীর মনের স্বাভাবিকতার ইতিহাস হবে বসন্ত মানুষের ভালোবাসায়। ধন্যবাদ। প্রসূন চক্রবর্তী বলছেন দারুণ, ধন্যবাদ প্রসূন। মজিবর হোসেন, ধন্যবাদ দাদা। তো আর কি পড়ব না? আমিও বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। আর কি পড়ব? আচ্ছা, এই সময়কে নিয়ে আমার একটি কবিতা। এই সময় আমরা যে দুর্বিষহ কঠিন সময়ের মধ্য দিয়ে দিন যাপন করেছি, সেই সময় হয়তো আজ লকডাউন উঠে গেছে, সবাই বেরিয়ে এসছে। এক সময় সবাই ঘরে ছিল, কিন্তু যাদের ওই সময়েও বের হতে হয়েছে ওরা বেরিয়েছে এক কি বলবো অজানা এক দিনের পা দিয়েই ঘর থেকে বেরিয়েছে। স্টে হোম বললেও হয়তো অনেকেরই বেরোতে হয়েছে, এবং আমি নিজেও বেরিয়েছি। তো যাই হোক, এখনও যাচ্ছি, ওই সময়েও গিয়েছি, যা হবার তো হবেই। কিন্তু সবসময় এই সময় যেন মননে করাঘাত হানে, যেভাবে
পৃথিবীর বন্ধ দরজায় করাঘাত হানছে। তো আমার বিশ্বজুড়ে ক্রমশ স্বজন হচ্ছে মানুষ, চতুর্দিক জুড়ে অজানা আতঙ্ক। লকডাউনে রাস্তাগুলো স্তব্ধ, অজানা মারণ ব্যাধি ক্রমশ কেড়ে নিচ্ছে জীবন। সব এ শহর ছড়িয়ে যাচ্ছে। বুক ফাটা আর্তনাদ যেন আরো চিৎকার করতে পারছে না। স্বজনের মৃত্যুতে শঙ্কিত জীবন নিঃশব্দ হয়ে পড়ে আছে। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, নগর শহর জুড়ে স্তব্ধ অন্ধকার। তবু আবছায়া তোমার মুখচ্ছবি হাওয়ায় দুলে হৃদয়ের বরাবর জাগে। এগিয়ে যেতেই হয় মরণ সাগর পাড়ে। অজস্র মুক্ত বাঁচাতে মৃত্যুর লেলিহান আগুন দেখেও মৃত্যুকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে আগুনের দিকে এগিয়ে যেতে হয় অহংকার দর্পে। জীবনের পর জীবন নিয়ে তোমার অফুরন্ত ভালোবাসা, হে মুগ্ধ মানবতা। সেই কঠিন দুঃসময়ে যেভাবে আমাদের ডাক্তার, নার্স বা পুলিশ কর্মী গিয়েছে, সেইভাবে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মচারীরাও কিন্তু এগিয়ে গিয়েছিলেন। তো সেটাই আমি বলবো যে শুধু দায়িত্ব নয়, এখানে মানবতাও একটি বিরাটীয়। আমার এখনো মনে আছে, আমি যখন সেই প্রথম লকডাউনের পরপর যখন প্রথম অফিসে যাই, তখনও লকডাউন চলছে, শুনশান রাস্তা। যেহেতু আমার নিজস্ব কোনো গাড়ি নেই, তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ যেতে হবে। নীরব নিস্তব্ধ রাস্তা, জনশূন্য ছিল, তার মধ্যেই হাঁটতে হয়েছে। এবং হয়তো সে সময় একটা ভয়ও ছিল ভিতরে, কখন কি হবে জানি না। যাই হোক, এখনো চলতে হচ্ছে এভাবেই। আর এভাবেই হয়তো আমাদের বহুদিন চলতে হবে। তো আমার আরেকটি কবিতা সেই সময়কে নিয়েই, এবং সেটা শহর থেকে গ্রাম কেন্দ্রিক, বাগান কেন্দ্রিক। সাবধানে থেকো, সময়ের আঙিনায় জেগে থাকে উদাসীন সংসার। পৃথিবীর বন্ধ দরজায় কে যেন বারবার করাঘাত করে, দুর্দিনের গান ধরে অন্ধকারে। নিস্তব্ধ রাতে ঘড়ির টিকটিক আওয়াজ বদ্ধ ঘরের গোমট ভাঙে। ভরসাহীন স্বপ্ন আঁকে, সাবধানে শ্বাস ছাড়ে, মনে হয় জীবন ভীষণ ফাঁকা। ভালো নয় দিনকাল, ভালো নয় জানালা বাহিরের বাতাস। তবু বলি সাবধানে থেকো প্রতিপ্রহর। ঘড়ির আওয়াজ বাড়ে যেন সাইরেন সতর্ক সম। অনেক দিন হলো যাওয়া হয়নি জন্ম ভিটেতে। উচাটন মন কেমন আছে ভিটে মাটি, সবুজ টিলার দুটি কুড়ির হাত বোলানো। সকাল মনে সন্ধ্যা তারা, গভীর রাতের নীরবতা বারবার যেন ওদের হাড়ির খবর দেয়। একমাত্র ভরসা জঙ্গলের শাক পাতা আর কাঠখড়ি। অথচ করোনা সময়ে শহর জুড়ে যখন শূন্য পাত্র ভরে দানে, তখন গ্রাম বাগানে সুবোধ বালক বালিকা খুঁজে কচু আর ঠিক শাক।
তাদের শূন্য পাত্র ভরার নেই অপরওয়ালা, নেই নোনা জল মোছার উষ্ণতা ছড়ানো দর্শন। তবু বলি, সাবধানে থেকো, জন্ম ভিটে অন্ধকার মুছে সবুজ ভোর, ডাকবি দুয়েল কোয়েল সময়ের আঙিনায়। ধন্যবাদ সত্যদল। রাহুল শীল বলছেন খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ। আর কি পড়ব? আর কি পড়ব? আমি আরেকটি কবিতা পড়ছি, আমার সেই সৃজনীতে প্রকাশিত হয়েছিল। সে গত 2 বছর আগে। অদৃশ্য ছায়া। রাস্তার ধারে, ফুটপাত বা স্টেশন চত্বরে যে মানুষগুলো সারাদিন ঘুরে ফিরে, ওরা আসলে ক্ষুধা কি জানে না, অথচ ক্ষুধার আগুন দাও দাও করে জ্বলছে চারদিক, জ্বলছে হাট বাজার সর্বত্র। যদি জানতো ওরা ক্ষুধা বলে কিছু আছে, তাহলে নির্বোধ মানুষের মতো তারাও চষে বেড়াতো হাহাকার রব তুলে। ক্ষুধার হাহাকার গ্রস্ত মানুষগুলো ঠাঁই নেই সভ্যতার ঘরে, শুধু শুধু সবার উপমা দেখে হাততালি দিয়ে চলছে ক্রমাগত। আর ওই সব ভবঘুরে ক্ষুধাহীন মানুষগুলো চেয়ে দেখছে সভ্যতার অদৃশ্য ছায়ায় কিছু মায়াকাতর মুখ। হ্যাঁ গৌরব, চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, রত্নাদের ছেলে চিনছি। ভালো আছো তো? ভালো থেকো। আমার কি জানি, আমার কবিতাগুলা প্রায় সময় নিয়েই গড়ে উঠে, কেননা জানি না, হয়তো বা ওদের সাথেই আমার সারাদিন চলাফেরা বলতে পারি। তো যাই হোক, আমার আরেকটি কবিতা, আমি অনেক সময় সেই শহরের অনেক জায়গায় যেতে হয়, যাকে আমরা কি বলবো, শুধু কি গলিও নয়, অনেক ভিতরে, যেখানে কোনো হয়তো আমাদের মতো স্বাভাবিক মানুষের সবসময় যাওয়া হয়ে ওঠেনি। তো সেইভাবেই একদিন আমি গিয়েছিলাম। হয়তো আপনারা অনেকেই জানেন জায়গা, হয়তো অনেকে গেছেন, অনেকে নাও যেতে পারেন। সেই রেল কলোনির পেছনে একটা কলোনি আছে, সেখানে যেসব লোকেরা বাস করে, ওদের যে দুর্বিষহ অবস্থা, সেই অবস্থা দেখে সেদিন ভীষণ ভীষণ মনে দাগ কেটেছিল, কিন্তু কিছু করার উপায় নেই। শুধু সেখানে কাজ সেরে এক ভোগ দুঃখ নিয়েই আসতে হয় ওই সব জায়গা থেকে। তো আমার কবিতা পথ খোঁজে। পিচঢালা বা কংক্রিটের রাস্তার পাশ দিয়ে গড়িয়ে যাওয়া নোংরা বস্তি,
যাকে স্লাম বলে দিব্যি ভাসিয়ে দেওয়া যায় বাতাসের নৌকায়। সেখানে সত্যি মিথ্যার কিছু শব্দে গল্প শোনা যায় কান পাতলে। প্রতিশ্রুতির ভাষণে আরও কিছু অগোছালো শব্দ ভাসে চিরকুট বাতাসে। দলা পাকানো ঘরবাড়ি, কখনো প্রতিগন্ধ, চারপাশ জুড়ে নাভিশ্বাস ক্লান্তি, সেখানেও প্রতিদিন সূর্য ওঠে। দিন শেষে আলো নিভে, রাত ঘন হয় ভোরের আশায় আশায়। স্বপ্নের দোলাচলে বোঝাপড়ার ভোল নামতা কষে, বোধের অভাবে কখনো করুণ সুর বাজে ভবিষ্যৎ সায়রে। ইতিহাসের দোমড়ানো মোচড়ানো হাত ধরে সূর্যাস্তের সংকুচিত আভায় হারিয়ে যাওয়া বিশ্বাস আবারও সহজ সরল পথ খুঁজে সৌজন্যে। হ্যাঁ, প্রসূন চক্রবর্তী বলছেন উপস্থাপনা সুন্দর। জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি, তো আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা। এটা আমাদেরকে সময় কি পড়ব, গদ্য পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি ঠিক গদ্যকে তৈরি করে উঠতে পারিনি। যাই হোক, অন্যদিন হবে। কবিতাই আজকে করছি। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুকেও ধন্যবাদ। বন্ধুকে ধন্যবাদ। তো সময় কি বলছে কতটুক। আচ্ছা শিখা, ধন্যবাদ। আমরা সবাই বলি যে ঋণ বলে একটা কথা আছে, কিন্তু সেই ঋণ কি আমাদের শুধু একে অন্যের কাছ থেকে ধার নিলেই কি ঋণ? এটা হয়তো অনেকে তাই ভাবেন, কিন্তু আমি একটু তা নিয়ে অন্যভাবে চিন্তা করছিলাম। আমার কাছে মনে হয় তা শুধু কারো কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু নেওয়া বা দেওয়া, এটাই শুধু ঋণ নয়। আমরা অনেকভাবেই ঋণী হতে পারি। আমরা প্রকৃতির কাছেও ঋণী, আমরা এ বিশ্বের সমস্ত কিছুর কাছেই ঋণী। তো গাণিতিক নিয়ম যে ঋণ কখনো সুদে ফুরায় না, তা হয়তো আত্মপরিচয়ের কথা বলে আত্মত্যাগে সবুজ প্রান্তরে, ধূসর বাতাসের পৃথিবীর প্রতিটি জীব জড় একে অন্যের কাছে ঋণী। যে ঋণ কখনো সুদে ফুরায় না মন্থর, তবু মানুষ বলে ঋণ মুক্ত। আসলে মুক্ত কথাটি জল, বায়ু, আকাশ, মাটি, এমনকি প্রকৃতি আছে। বিরাজমান বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্ব প্রকৃতিতে মৃত্যুর পর কেউ বাঁচে অনেক দিন, কেউ যুগ যুগ ধরে, আবার কেউ চলে যায় মৃত্যু 2-4 দিন পর। জন্ম মৃত্যু বিরাজমান বিশ্ব প্রকৃতি, জীবন প্রকৃতি, প্রতিটি উচ্চারিত শব্দই যদি শব্দে গড়া মূলধন হয়,
তাহলে সুদ শুধু গাণিতিক নিয়মে একটি বাক্য মাত্র। আর কি করব? আমি কি বোর করছি না তো? ধন্যবাদ। আর কি করব না, সময় শেষ। ঠিক হয়তো আমার জানা হয়ে ওঠেনি কতটুক সময় কেউ কিছু বললে ভালো হয়। সময় কি শেষ কি না? চলুক, এখনো চলবে। আচ্ছা, ধন্যবাদ। আজকের যেসব কবিতা পড়ছি, প্রতিটি কবিতাই আমার কিছু না কিছু অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে আছে। সেরকমই কবিতা, সেই বিষাদ, আনন্দ, দুঃসময় সব কিছু। সেরকমই একটি কবিতা, মজার কথা। একবার আমি আচ্ছা অফিসের কোনো একটি কাজে গৌহাটি যেতেছিলাম, তো যাওয়ার ছিল, তো সকালবেলা যেতে পারিনি, তো আমি নাইট সুপারে উঠলাম। তো সেই সময় রাস্তা ভীষণ খারাপ, সেই সুবাদে আমি কি হলো, রাতাচড়ার এখানে গিয়ে জ্যামে ফেসে গেলাম। তারপর সেই অবধি ভীষণ একটা জঙ্গল, চারদিকে জঙ্গল, গাছ ঘেরা অন্ধকার, পাহাড়ের মধ্যে গাড়ি। আর সেই গাড়িতে শুধু আমরা দুজন ছিলাম, আমি আর আমার এক কলিগ মহিলা, প্রত্যেক পুরুষ। তো যাই হোক, সবাই কিন্তু খুব হেল্পফুল ছিল। সমস্ত রাত্র কাটিয়ে, সকাল কাটিয়ে বিকেলে ওখান থেকেই আমি আবার ঘুরে আসতে হয় ঘরে। সেই সেই কি বলবো, বিষাদময় রাত্রের মধ্যেও যে সেই প্রাকৃতিক পরিবেশ ভীষণভাবে নাড়া দিয়েছিল। যাই হোক, সংযোগে রাতজাগা পাখির মতো আমি জেগেছিলাম তোমার পাশে। বাসের জানালায় নিঃশ্বাসের সঙ্গী হয়ে তুমি দেখছিলে আমার স্বতন্ত্র মুখের চাহনি। কখন যেন মধ্যরাতের মাতাল বাতাস এসে নাড়িয়ে দেয় তোমার আমার হৃদ্যময়। ভোর সকালের কুয়াশা চাদরে গা জড়িয়ে তুমি হেঁটে চলে যাও গভীর খাদের দিকে। তোমারে চাদরের উষ্ণ স্পর্শে আমি ঠায় দাঁড়িয়ে থাকি তোমার গমন পথ চেয়ে। তুমি তখনও হেঁটে চলেছ গভীর থেকে গভীরে, সুদূর অজানা ঠিকানা সন্ধানে। সেই সংযোগে দুই রাতজাগা পাখির মতো তুমি আমায় সেদিন জাগিয়েছিলে। আমি অবুঝ মনে শুধু চোখ মেলে তাকিয়েছিলাম তোমারই পথপানে। এ কোন অজানা পথ, দুরন্ত বাতাসের মাতাল তালে কখন হারিয়ে যাও অজানা দুরন্ত পথে। এ পাহাড় থেকে ও পাহাড়ে, খেয়ালি মোর গভীর ছুঁয়ে আরো গভীরে। সে সময়ের সেই কুয়াশা ঘেরা প্রাকৃতিক পরিবেশ ছিল ভীষণ সুন্দর। যদিও মনে ভয় ছিল, কিন্তু প্রকৃতির সেই মুগ্ধতায় যেন ভয়কে দূর করে নিয়েছিল।
তো হ্যাঁ, গৌরব বলছে আরও একটা পড়ে নাও, আরও একটা পড়ে নাও। তাহলে কি শেষ করব এখন? এটা দিয়ে শেষ করে নেই নাকি? অনন্ত অভিলাষ, উড়ন্ত সময়ের স্বপ্নময় পথ এগিয়ে চলে নির্দ্বিধায় নিজস্ব নিয়মে, সে পথ অচল অবরোধ। আজ অনন্ত অভিলাষী দাঁড়িয়ে শুধু সময়ের প্রেক্ষাপট অবলোকন ছাড়া আর কিছু নেই। বিদ্বেষ আর হানাহানির মাঝে যাপিত জীবন কাহিনী, নিয়ত দর্পণের বিম্বিত প্রতিফলন, আর এই প্রতিফলনের রশ্মিতে আমিও আমরা অনন্ত অভিলাষে এগিয়ে যাই প্রতিদিন, প্রতিনিয়ত। তাহলে কি বন্ধুকে আবারও আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। হ্যাঁ শিখা, ধন্যবাদ। কবিতা ধন্যবাদ, প্রত্যেককেই ধন্যবাদ এতক্ষণ যে আমার সেই কথাগুলো সবাই শুনলেন। হ্যাঁ, আমি কি শেষ করব নাকি? ধন্যবাদ। আরেকটা হোক, আর কি সময় আছে? আরেকটা হোক। হ্যাঁ তাই নাকি? শৈলেন, দিলীপ দাস প্রসূন বলছে আরেকটা হোক। কবিতা আমি কবিতা পড়ছি, ঠিক আছে আরেকটা পড়ছি। সেই তো আবার সেই সমাজ, সেই মানুষকে নিয়েই বলতে হয়। তো যাই হোক, হয়তো এই কবিতাটা দু একজন শুনেছে, সবাই শুনেনি। যাই হোক, আমি আবার কিন্তু পড়ছি। কি বলবো, কবিতা লিখেছি অনেক দিন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি সঠিক নাম দিতে পারিনি। তো যখন যা চালিয়ে নেই, কিন্তু কথাগুলো সেই দুঃখ দুর্দশা এইসবই। উৎকৃষ্ট সমাজে, মানুষের উৎকৃষ্ট সমাজে চেতনা ডুবে আছে সকল বর্ণের শোক,
শোক ও চাহিদা সাদানুসারে। প্রতিটি শহরের স্বপ্নময়তার প্রতিবিম্বে রহস্যের প্রস্তাবিত প্রশান্তিপত্র বিলানো। ফুটপাতে ঠেকানো দেয়াল, অভ্যস্ত জীবন, আসলে সব কিছুই চেতনায় ডুব দেওয়া। উৎকৃষ্ট সমাজের উদাহরণে সুখী দিনের বার্তা ছড়ানো 6 লাখ। 2, পথ চলতে চলতে নিরন্ন মানুষের মুখ ভেসে ওঠে নদীর স্রোতের মতো। বিবর্ণ শহর জুড়ে কিছু আঁধারের ছোঁয়া। নিছক শব্দের জন্য আমি উন্মুক্ত প্রান্তরে নীরবতা খুঁজি, নিরন্ন মানুষের ভালোবাসা। বিষণ্ণ মুখে দাঁড়ানো পৃথিবীর মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, কখনো টালমাটাল সমুদ্র ঝড়ের মতো প্রবল ঝড়ে দূরে, বহু দূরে কোলাহল বাড়ে। একটু আশ্রয়, আশা, অবশেষে দুর্যোগে দুর্বার জীবন, কতিপয় বিড়ম্বনার শিরদাঁড়া উঁচু হয়ে আধার মোছে আলোর রশ্মি। 3, ঘোর অন্ধকারের মতো ক্রমশ এগিয়ে চলা সময়ের বার্তা সংকট ছড়ায়। মাটির বুকে কাঁপানো পায়ে দাঁড়ায় মানুষ। আলো ক্রমশ ম্লান, আকুলতার যন্ত্রণায় পৃথিবীর বুক। কে দেবে একটুকু শান্তি? হিমেল হাওয়া, ঘোম ঘোর চড়া স্রোতে স্বপ্ন ডুবে। অথচ যে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল সবার, শাখা প্রশাখা ছড়ানো গাছের মতো সবুজ অক্সিজেন বহন করে আমাদের উজ্জীবিত চেতনায় ভালোবাসার বার্তা বহন করে মানবতার উদাহরণ হয়ে, সেখানে আজ কেবল উন্মাদনা, বিকারগ্রস্ত চেতনা উদ্ভাস। হ্যাঁ দিলীপ দা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আর কি শেষ করব নাকি? হ্যাঁ, গৌরব শতদল শেষ করব নাকি? কিছু বুঝতে পারছি না। ফিনিশ।
কেউ বললে ভালো হয় কি শুভরাত, ঠিক আছে, শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন। তাহলে এখানে শেষ হচ্ছে। ওকে। হ্যাঁ, এটাই আমি বলছি, শেষ করব। সবাই অনেকক্ষণ হয়েছে, অনেক অনেক, হয়তো আজকে অনেক বেশি আমার মনে হয় কবিতা আমি পড়ে নিয়েছি। শেষ করাটাই ভালো, 9টা মনে হয় বেজে গেছে। তো এখানেই আমি সবাইকে এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে শুভরাত্রি। এভাবেই আমরা আরও অন্যের কবিতা শুনব, আড্ডা দেব। সবাইকে নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। শেষ করছি।